বড় কাক যেমন ক ক ডাকে, ঠিক ওই রকমই উচ্চারণটা এই বড় কফের হবে। আর ছোট কাক যেগুলা, পাতি কাক যেগুলো কাকা ডাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গত ক্লাসে 29টি হরফ শিক্ষা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। এই 29টি হরফ কোন হরফে কত আলিফ পরিমাণ টান সেগুলো আমরা শিখেছি, এবং হরফের উচ্চারণ কিভাবে করতে হয় বা হরফ উচ্চারণের নিয়মগুলো কি সেগুলো মোটামুটিভাবে আমরা আলোচনা করেছি। তো এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা সঠিক জবাব দিবেন। যাকে জিজ্ঞেস করব উনি জবাব দিবেন শুধুমাত্র, আর বাকিদের মাইক্রোফোন অফ থাকবে। জি হাসনা বানু, আপনি বলেন তো, এই যে সিন, ঝায়ের পরে যে সিন আছে, এই সিনের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিতে হয়? 3 আলিফ। 3 আলিফ পরিমাণ, এই তো মারহাবা। আচ্ছা, এখন মাজেদা বলেন তো, যে এই যে আলিফের পরে যে বা আছে, বা, এই বায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টানতে হয়? 1 আলিফ। 1 আলিফ। তো 1 আলিফ যদি টান দেন তাহলে কিভাবে বলবেন? বলেন, বা, বায়ের উচ্চারণ করেন। বা, 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 হ্যাঁ, জাস্ট 1 আলিফ। এরপরে 1 আলিফ। হ্যাঁ হ্যাঁ, এরপরে আপনার জাহানারা বেগম, আপনি বলেন তো, কফ, এই যে লাস্টের দিকে আছে কফ, 2 নক্তালা কফ, এইটাতে কত আলিফ পরিমাণ টান দিবেন? হুজুর 3 আলিফ পরিমাণ টান দেব। তাহলে উচ্চারণটা কিরকম হবে বলেন তো? কফ। এই তো হচ্ছে, মাশাআল্লাহ। এখন আসেন, আজকে আমরা যে পড়াটা শিখব সেটা হলো মাখরাজ। সেটার নাম কি সবাই বলেন তো? মাখরাজ। মাখরাজ শব্দের অর্থ, হ্যাঁ মাখরাজ, বলেন তো মাখরাজ শব্দের অর্থ কি? বের হওয়ার স্থান। বলেন। হ্যাঁ, মাখরাজ শব্দের অর্থ কি? বের হওয়ার স্থান, মানে যেই জায়গা দিয়ে আরবি হরফগুলো বের হয়ে যায়। কি বলছি বলেন তো? যে জায়গা দিয়ে হরফ বের হয়ে যায় তাকে মাখরাজ বলে। হ্যাঁ, যেই জায়গা দিয়ে বের হয়ে, যেমন মনে করেন আরবি হরফগুলো বের হয় কোন দিক থেকে? আমাদের গলা দিয়ে, তারপর জিহ্বার মাধ্যমে, তারপরে হলকের মাধ্যমে, তারপরে নাসিকার মাধ্যমে, তারপরে আপনার কি এই তালুর মাধ্যমে। এই যে মাধ্যমগুলো ব্যবহার কইরা আরবি হরফগুলো যে বের হয়ে যায়, এই জায়গাটাকে বলা হয় মাখরাজ, মানে বের হওয়ার জায়গা অথবা বের হওয়ার স্থান। এবার সবাই বুঝতে পারছেন তো বিষয়টা? জি হুজুর। আচ্ছা, 29টা হরফের জন্য কি বলছি বলেন তো? 29টি হরফের জন্য, 29টি হরফের জন্য মাখরাজ হইল 17টি। কয়টি? 17টি। একটু খাতায় নোট করবেন, পরে ভুলে যাবেন কিন্তু। 29টি হরফের জন্য, আমি আগামীকাল আবার প্রশ্ন করব, 29টি হরফের জন্য হরফের লেখেন, খাতা লেখা রাখেন, হরফের জন্য মাখরাজ হইল 17টি। মাখরাজ 17টি। তাহলে দেখেন, 29টি হরফের জন্য মাখরাজ হলো 17টি, এবং মাখরাজ শব্দের অর্থ মাত্রই বললাম বের হওয়ার স্থান। এটাও লেখা রাখেন, পরে কিন্তু ভুলে যাবেন, লেখা রাখেন বের
হওয়ার স্থান। হ্যাঁ, যে জায়গা দিয়ে আরবি হরফগুলো বের হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এখন আসেন যে এই যে 17টা জায়গা নিয়ে ইনশাল্লাহ এখন আমরা কথা বলবো। তো এই জন্য আমি আমার খাতা একটা সুন্দর করে ছক আঁকছি, এটার আলোকে ইনশাল্লাহ আমরা শিক্ষা দিব। তো আপনারা ভালো করে শুনতে থাকেন, মনোযোগ দিয়ে শুনলে আপনারাও বুঝতে পারবেন। এখানে এটাকে বলা হয় বাকযন্ত্র। বাকযন্ত্রের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু তৌফিক দান করেন। দেখুন 1 নম্বর যে মাখরাজটা আছে, 1 নম্বর একটা মাখরাজ, এই 1 নম্বর মাখরাজটা আমার সাথে সবাই বলবেন ইনশাআল্লাহ। বলেন তো সবাই, 1 নং মাখরাজ হলকের শুরু হইতে। আচ্ছা এখন প্রশ্ন হইল হলক কারে কয়, ঠিক না? হলক মানে গলা। বলেন তো কি বলছি? হ্যাঁ, প্রয়োজনে খাতার পাশে লেখা রাখেন, হলক অর্থ গলা, এটা খাতার পাশে লেখা রাখেন, নতুবা ভুলে যাবেন। হলক মানে গলা। তাহলে আমরা যতবারই বলবো হলক, তাহলে আপনারা বুঝে নেবেন কি? গলা। তো হলকের শুরু থেকে, শুরু কোনটা? শুরু হইল, আমি বলি আপনাদের যে বডি আছে, শরীর থেকে প্রথম যে গলার অংশটা, এইটাই হলো হলক। এটার নাম কি? হলক। হ্যাঁ, দেখবেন এই জায়গার মধ্যে একটা গর্তের মতো আছে, দেখেন তো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধইরা, গর্তের মতো আছে না নাই? হ্যাঁ, এইটা হলো হলকের শুরু। এটা কি হলকের শুরু? ঠিক এই জায়গাটা থেকে আপনার 2টা হরফ উচ্চারিত হয়। কয়টা হরফ? 2টা হরফ। একটা হরফের নাম হলো হামজা। বলেন তো। আরেকটা হরফের নাম হলো হা। এই তো হয়েছে, মাশাআল্লাহ। এখন আসেন কিভাবে বুঝবেন? আমি যে বললাম যে হলকের শুরু থেকে হামজা হা উচ্চারিত হয়, যে হুজুর আপনি তো বললেই হবে না, আমাদেরকে প্রমাণ দেন। আপনার মোবাইলে তো একটা সাউন্ড হয়, তো এই জন্য। হ্যাঁ, আপনি কথা এখনো হয়। আপনি কথা বলেন, আমাদের সাথে সমস্যা নেই, তাইলেই হবে। আমাদের সাথে কথা বলতে থাকেন। আচ্ছা এখন শোনেন যে এই যে হামজা হা, প্রশ্ন হলো যে হুজুর আপনি যে বললেন হামজা হা এই 2টা হলকের শুরু থেকে উচ্চারিত হয়, দলিল কি, প্রমাণ কি? আমরা এটা মানি না। তাহলে দেখেন আমি আপনাদেরকে প্রমাণ দেই। আপনারা সবাই বাম হাতের যে শাহাদা আঙ্গুলি আছে, এই আঙ্গুলি দিয়া ওই গর্তের যে জায়গাটা, এই জায়গাটা চাপ দিয়ে ধরেন। ধরছেন সবাই? না ধৈরা বলেন না যে ধরছি, ধৈরা কইেন ধরছি। হ্যাঁ আচ্ছা ধরছেন, বেশি জোরে আবার চাপ দেন না, আবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আচ্ছা এখন আসেন, আমি এই হামজার সামনে আরেকটা হামজা দিব, এইরকম সাকিন করে দিব, এবং এগুলোর সামনে একটা আলিফ আইনা, আলিফের মধ্যে জবর দিয়া ওই হায়ের উপরে সাকিন করে দিব। হ্যাঁ, এখন আসেন আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন, হামজা হামজা জবর আ। হ্যাঁ, আ মানে একেবারে কাটা কাটা হবে, পরিষ্কার হবে, নিখুঁত হবে। আ হামজা হামজা জবর আ। এই তো হয়েছে, মাশাআল্লাহ। হামজা হা জবর আহ। হামজা হা জবর আহ। গলাটা ফুলবে আহ। হ্যাঁ, তাহলে দেখেন 2টা, আপনি দেখেন এই যে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরছেন, আঙ্গুলের মধ্যে কিন্তু লাগে, ভাইব্রেট হয় না? হ্যাঁ, কাঁপাকাঁপি হয়, ভাইব্রেট হয় কিন্তু। হামজা হামজা জবর আ। আবার হামজা হা জবর আহ। আচ্ছা এখন আসেন, আমরা গলার শুরুর কথা বললাম, এখন মাঝে যাব, গলার মাঝখানে। ঠিক গলার মধ্যখান জায়গা থেকে 2টা হরফ উচ্চারিত হয়। বলেন তো কয়টা? 2টা হরফ। 2টা হরফ উচ্চারিত হয়। একটা হরফের নাম হইল আইন। চাপ দিয়া বলেন আইন।
আরেকটা হরফের নাম হলো হা। কয়টা হরফ হইলো? দুইটা হরফ হইল। এখন আসেন বইয়ের মধ্যে যান, 2 নং মাখরাজটা দেখেন তো। 2 নং মাখরাজ আমার সাথে সবাই পড়েন। 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা মানে চাপ দিয়া বলতে হবে, চাপ দিয়া, হলকের মাঝখান থেকে খুব চাপ দিয়া বলতে হবে। তো এখন এই আইন এবং হা হলকের মাঝখান মানে গলার মাঝখান থেকেই যে উচ্চারিত হয় সেটা বুঝবো কিভাবে? আমরা এজন্য এই হরফের সামনে একটা করে আলিফ আনবো এবং আলিফে জবর দিব, আর যেই হরফের মাখরাজ বের করব ওগুলোতে সাকিন করে দিব। এখন আসেন আপনারা সবাই আপনাদের আঙ্গুল দিয়া ঠিক গলার মাঝখানে একটু চাপ দিয়ে ধরেন। এখন আমার সাথে উচ্চারণ করেন, হামজা আইন জবর আর, হামজা হা জবর আহ, হ্যাঁ এই তো হয়েছে। আবার আরেকবার, হামজা আইন জবর আর, হামজা হা জবর আহ। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ। জি হাসনা বানু বলেন তো এই দুইটার উচ্চারণ বলেন। হামজা হা জবর আহ, আহ, এই তো হয়েছে। আলো বলেন তো, আলো, আলো বলেন। হামজা হামজা হা জবর আহ, আইন হা না না না, হামজা আইন জবর আর বলেন। আইন জবর আহ, না, হামজা আইন জবর আর, হামজা আইন জবর আহ। না ছেড়ে দিবেন না, লাস্টে ছেড়ে দিবেন না, বাতাস বের করবেন না, চাপ দিয়ে ধরে রাখবেন। আর হামজা আইন জবর আহ। মোটামুটি হয়েছে, পুরা ক্লিয়ার এখনো হয় নাই। আচ্ছা দেখি আফসানা, আফসানা মিমি বলেন তো, আফসানা মিমি বলেন। হামজা আইন জবর হামজা আইন জবর আহ, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, আহ, হামজা হা জবর আহ, আহ বলে ধরে রাখেন, চাপ দিয়া বাতাস বের হবে। আমি কিরকম বলি এরকম ভাবে, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ। এই তো এখন হয়েছে, মাশাআল্লাহ। দেখছেন এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করবেন তাইলেই হবে। জাহানারা বেগম বলেন তো হামজা আইন। হামজা আইন জবর আহ, হ্যাঁ হামজা হা জবর আহ, মাশাআল্লাহ, এই তো হয়েছে। হ্যাঁ আয়েশা রংপুর বলেন তো। হামজা আইন জবর আহ, হুম, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ। এই তো হয়েছে। জি ফারহাতুন নাহার বলেন তো। হামজা আইন জবর আহ, হুম, হামজা হা জবর আহ, এটা চাপ দিয়ে বলতে হবে, হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ। এই তো হয়েছে। জি মাজেদা বলেন তো হামজা আইন জবর। হামজা আইন জবর আহ, হুম, হামজা হা জবর হামজা হা জবর আহ। হুম, এই তো হয়েছে, মাশাআল্লাহ। এই দুইটা মাখরাজ কিন্তু আমাদের হয়ে গেল। এখন আসেন 3 নম্বর মাখরাজটা ধরেন। 3 নাম্বার মাখরাজ, 3 নাম্বার মাখরাজ, একসাথে হয় নাই, আবার 3 নাম্বার মাখরাজ 3 নাম্বার মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে হলকের শেষ ভাগ হইতে গইন খ,
হ্যাঁ, এবার দেখেন হলকের শেষ ভাগ, মানে গলার তো একটা শুরু, একটা মাইজ, একটা শেষ। এখন শেষ ভাগে আমরা আইসা বললাম, এই শেষ ভাগ থেকে দুইটা হরফ উচ্চারিত হয়। বলেন তো কয়টা? দুইটা। হ্যাঁ, একটার নাম হইল গইন, আরেকটার নাম কি? খ। হ্যাঁ, গইন খ। বলেন। হ্যাঁ, হামজা গইন জবর আও। হামজা গইন জবর আ। হামজা খ জবর আখ। হামজা খ জবর আখ। তাহলে দেখেন হামজা গইন জবর আগ, দেখেন একদম গলার শেষ ভাগে আইসা লাইগা থাকে, ধাক্কা লাগে, খেয়াল করে দেখেন। আবার হামজা খ জবর আখ, দেখেন এই জায়গাটা খুব ভাইব্রেট হয়। হ্যাঁ, তাইলে আমরা মাখরাজ শিখলাম তিনটা। প্রথম মাখরাজ হলো হলকের শুরু হইতে, দ্বিতীয় নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে, তৃতীয় নাম্বার মাখরাজ হলকের শেষ ভাগ হইতে। ঠিক আছে? কয়টা মাখরাজ হইল? তিনটা। মাখরাজ হইছে কয়টা? আর হরফ শিখা হইল কয়টা? হরফ শিখা হয়েছে 6টা, আর মাখরাজ শিখা হয়েছে 3টা। এইবার আসেন 4 নাম্বার মাখরাজ। জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, দুই নক্তাওয়ালা কফ। এই তো হয়েছে। এখন আসেন মিলাই দিই। দেখেন আপনার চিত্রের সঙ্গে আপনার মাখরাজের সঙ্গে মিলে কিনা দেখেন। এখানে জিহ্বার গোড়া হলো ঠিক, এটা জিহ্বার গোড়া তো বুঝেন, একটা হলো জিহ্বার আগা আর একটা জিহ্বার গোড়া, মানে একেবারে গলার কাছাকাছি যে অংশটা জিহ্বার, এই ঠিক জিহ্বার যে গোড়াটা আছে না, এই গোড়াটা বরাবর তার বরাবর উপরে যে তালু আছে, আমাদের তালু আছে না নাই? তালু আছে। হ্যাঁ, এই তালু বরাবর খেয়াল করেন, জিহ্বার গোড়া থেকে ঠিক বরাবর তালুর সঙ্গে যাইয়া জিহ্বার গোড়াটা লাইগা যাবে। মানে এক কথা আমি আবার বলি, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, যেটা মাখরাজের মধ্যে লেখাই আছে স্পষ্টভাবে, ঠিক ওই জায়গা থেকে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কি? 2 নক্তাওয়ালা কফ। হামজা কফ জবর আক। দেখেন জিহ্বার গোড়া ঠিক তার বরাবর উপরের সঙ্গে যায় লাইগা জায়গা, খেয়াল করে দেখেন। হামজা কফ জবর আক। হামজা কফ জবর আক। এই তো হইছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বাস ডাবল উচ্চারণ করেন না, হেলে আবার মানে বিভিন্ন সাউন্ড শোনা যায়। হামজা কফ জবর আক। আরেকবার বলেন তো সবাই। এই তো হইছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বাস রিপিট করেন না, রিপিট করলে তো আমরা পড়াইতে পারবো না, রিপিট করবেন না, একবারই বলবেন। আমি তো 3-4 বার বললাম, 3-4 বার বললেই যথেষ্ট হয়ে যাবে। এখন আসেন, এই যে হামজা কফ জবর আক বললাম, এখন আমরা জি ওকে বাস। এখন দেখেন আপনার ঠিক জিহ্বার গোড়াটার দিকে যদি লক্ষ্য করেন, উপরের তালুর দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এই জায়গায় কফের উচ্চারণ ঠিক এই জায়গা থেকেই হয়, এবং সেখানে একটা কলকলা হয়, প্রতিধ্বনি হয়। আপনি যখন এই হরফটা উচ্চারণ করতে যাবেন, তখন এই হরফটার উপরে যখন জজম হবে, আর যখন এটাকে উচ্চারণ করতে যাবেন তখন কলকলা হবে। কলকলা মানে প্রতিধ্বনি, মানে রিপিট আওয়াজ হবে। যেমন হামজা কফ জবর আক ক, লাস্টে ক একটা উচ্চারণ হয়, কিন্তু খেয়াল করে দেখেন আক ক, এই যে লাস্টে একটা কয়ের উচ্চারণ হয়, এইটাকে বলা হয়
কলকলা, এটাকে বলা হয় কলকলা, মানে প্রতিধ্বনি। মানে কি? প্রতিধ্বনি। তাহলে আমরা মাখরাজ শিখলাম 4টা। কয়টা শিখলাম? 4টা মাখরাজ শিখলাম। 1 নম্বর মাখরাজ হলো হলকের শুরু হইতে, হামজা হা। 2 নম্বর মাখরাজ হইল হলকের মধ্যখান হইতে, আইন হা। 3 নম্বর মাখরাজ হইল হলকের শেষ ভাগ হইতে, গইন খ। এবং 4র্থ নম্বর মাখরাজ হইল জিহিবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ, এরকম। এবার বুঝছেন সবাই? জি জি হুজুর বুঝছি। আচ্ছা, এখন 5 নাম্বার আর একটা মাখরাজ ধরেন, তাহলে মোটামুটি একটা মিল হবে। 5 নাম্বার মাখরাজ 5 নম্বর মাখরাজ জিহবার গোড়া থেকে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ। মধ্যখান পেছানো কাফ। এটা দেখেন, একটু আগে আমরা যে কফের উচ্চারণটা করলাম যেই জায়গা থেকে, ঠিক এই জায়গাটাকে একটু আগে বাড়াইয়া, মানে একটু সামনের দিকে আসা, গোড়ার দিকে না, আগার দিকে আইসা, একটু আগার দিকে আসলাম, ঠিক এই জায়গাটায়। এই জায়গা থেকে উচ্চারিত হবে ছোট কাফ। এটাকে বলা হয় ছোট কাফ। কি কাফ বলা হয়? ছোট কাফ। আর এর আগে যেই কফটা শিখলাম ওইটাকে বলা হয় বড়। হ্যাঁ, তো দেখেন, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়, এইটাও তালুর সঙ্গে লাগাইয়াই উচ্চারিত হবে। তো এখান থেকে উচ্চারিত হয় ছোট কাফ। হ্যাঁ, হামজা কাফ জবর আক, বলেন তো। হামজা কাফ জবর আক। এটা হলো ছোট কাফ। স্বাভাবিকভাবে উচ্চারণটা হবে, কোনো ধরনের ঝামেলা এখানে নাই, একদম স্বাভাবিক থাকবে। হামজা কাফ জবর আক। হামজা কাফ জবর আক। বড় কফের উচ্চারণ করতে যাইয়া আমরা প্রতিধ্বনি করছিলাম, কিন্তু ছোট কাফের উচ্চারণ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিধ্বনি হবে না, না, কোনো প্রতিধ্বনি হবে না, জাস্ট থেমে যাবেন। হামজা কাফ জবর আক। একটার নাম হলো বড় কফ, আরেকটার নাম হলো ছোট কাফ। বড় কফ হলো কোনটা? যেটার মধ্যে 2 নক্তা আছে। আর ছোট কাফ হলো যেটার মধ্যে কোনো নক্তা নাই, ওইটা। এবার বুঝছেন সবাই? জি হুজুর। আচ্ছা, এই 2টা কফ আরেকটা হলো কাফ, এই 2টা কাফকে মনে রাখার একটা সুন্দর পদ্ধতি আছে। যদিও এই পদ্ধতিটা অনেকে জানেন, তারপর আমি একটু বলি, এটা আপনাদের জন্য ভালো হবে। কাক কিন্তু 2 ধরনের। কাক, কয়াকার কাক ও কাক কয় ধরনের হয়? 2 ধরনের। 2 ধরনের। একটা কাক দেখবেন সাইজে খুব বড় হয় এবং কুচকুচে কালো হয়, ওইটার ডাকই এক ধরনের। আরেকটা দেখবেন পাতি কাক বলে, ছোট পিচ্ছি, ওইটার ডাক আরেক ধরনের। 2টার ডাক কিন্তু চেঞ্জ আছে, ঠিক না? বড় যে কাকটা ওইটার ডাক কিন্তু ক ক এরকম হয়, ক ক। আর ছোট কাক যেটা, মানে কাউয়া, আমরা যেটাকে কাউয়া আর কি, কাউয়া। এই ছোট কাক যেটাকে আমরা বলি, ওইটার উচ্চারণ কিন্তু কা কা এরকম হয়, কা কা কা, ঠিক কি না? তাহলে দেখেন, এইটা মনে রাখার একটা কৌশল, যে বড় কাক যেমন ক ক ডাকে, ঠিক ওই রকমই উচ্চারণটা এই বড় কফের হবে। আর ছোট কাক যেগুলা, পাতি কাক যেগুলো কাকা ডাকে, ওগুলোর সাথে আপনি ছোট কাফটাকে মিলাই দেন, মানে ছোট কাক আর ছোট কাফ, এদের আওয়াজ একরকম। আর বড় কাক আর বড় কফ, এদের আওয়াজ একরকম। তাইলে মোটামুটি এটা মনে রাখার একটা কৌশল হবে আপনাদের নিকট। তাহলে উচ্চারণটা আমি বলি, হামজা কফ জবর আক ক। হামজা জবর আক। আরেকটা হলো হামজা কাফ জবর আক। হামজা কাফ জবর আক। হ্যাঁ, এই তো হয়ে গেল। তাহলে আজকে আমরা মাখরাজ শিখলাম 5টা। বলেন তো কয়টা? 5টা। এই 5টা মাখরাজ সবক আমরা অল্প অল্প করেই দেব, কিন্তু কথা হইল
যেই কয়েকটা দিব এই কয়েকটা মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করা চাই এবং বুইঝা পড়া চাই। সবক দিব কম, ইনশাআল্লাহ। কিন্তু এইটা বাসা ভাজা ভাজা করা লাগবে পড়া। হ্যাঁ, একটু সময় দিবেন আপনারা, 1 ঘন্টা অথবা আধা ঘন্টা সময় স্পেশালভাবে এই কোরআন শিক্ষার জন্য ব্যয় করবেন ঘরে আলাদাভাবে। যত কাজ থাকুক যত যাই কিছু থাকুক, কমপক্ষে আধা ঘন্টার সময় এইটা নিয়ে বসবেন। আপনার ছোটোবেলায় যেরকম চেয়ার টেবিল নিয়ে বসছেন ঠিক এইরকমভাবে বইসা, হ্যাঁ, আপনি এটার উপরে রিসার্চ করবেন, পড়াশোনা করবেন এবং এগুলো উচ্চারণ করবেন। তাইলে দেখবেন যে আপনার পর একটা গতি থাকবে। প্রত্যেক দিন একটু একটু শিখতে শিখতে তিল থেকে কি হয়ে যাবে? হ্যাঁ, তিল থেকে তাল হয় না? তিল থেকে কি হয়? জি জি, অনেক অল্প অল্প শিখতে শিখতে তাল হয়ে যাবে। তাইলে এই পাঁচটা মাখরাজ আপনারা বাসায় একটু ভালো করে পড়েন। শোনেন, আরেকটা কথা বলি, এই যে জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়ায়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগা, এই যে কথাগুলো, এগুলো যদি মুখস্থ না হয় তাহলে সমস্যা নেই, টেনশনের দরকার নেই। এগুলো মুখস্থ হোক আর না হোক, ওগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হইল উচ্চারণটা আপনার হয় কি হয় না। বলেন তো গুরুত্বপূর্ণ কোনটা? হয় না। উচ্চারণটা হইল আসল। হ্যাঁ, উচ্চারণ সঠিক হইলে আর ওগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। ওইটা হলো জাস্ট বোঝার জন্য, কোন জায়গা থেকে এগুলো উচ্চারিত হয় ওইটা জাস্ট বোঝার জন্য। কষ্ট করে এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। হ্যাঁ, শুধু উচ্চারণটা হইলেই হয়ে গেল। যেমন কফ, গইন, খ, আইন, হা, হামজা, হা, এই উচ্চারণগুলো হইলেই হয়ে যাবে। এবার বুঝতে পারছেন সবাই? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, এটা ঠিক কি আছে। মুক্ত